আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই 21শে আগস্ট এই দিনেই আমাদের জননেত্রী শেখ হাসিনার মিটিং এ গ্রেনেড হামলা হয়েছিল। সেই গ্রেনেড হামলায় 21 জন নিহত এবং শত শত ব্যক্তি আহত হয়েছিলেন, যার মধ্যে আমাদের নেত্রীর একটি কান পুরোপুরি অচল হয়ে গেছিল, যে কানে উনি আর এখনো শুনেন না। এই অবস্থায় সেদিন যারা গ্রেনেড হামলা করেছিল তাদের বিচার কার্য হয়েছিল এবং সেই গ্রেনেড হামলার দায়ে তারেক জিয়া সহ আরো অনেকের সাজা হয়েছিল। আর আজ সেই গ্রেনেড হামলাটা, এই ঘটনাটা কেমন যেন উবে গেছে। সেটা মনে হয় যেন গ্রেনেড হামলা হয়নি। 2004 সালের 21শে আগস্ট এমন কিছুই হয়নি। যিনি সেদিন এই গ্রেনেড হামলা করিয়েছিলেন মাস্টার মাইন্ড, সে তারেক জিয়া বা তারেক রহমান, তিনি আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। ওনার মামলা মোকদ্দমা নয়, কিচ্ছু নেই, সবকিছু হাওয়ার মতন চলে গেছে। এই পরিস্থিতি, আর এই পরিস্থিতির ভেতরেই বাংলাদেশের যে কি অবস্থা চলছে সেটা আপনারা সকলেই জানেন, যে বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবস্থা খারাপ, দেশের জঙ্গিবাদীর উত্থান। অলরেডি গত এক মাসে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে 100 জায়গা থেকে প্রায় আপনার শখানিকের মতন বিস্ফোরক উদ্ধার হয়েছে, অনেক জায়গায় বিস্ফোরণ ঘটেছে। এই যখন অবস্থা, জাতিসংঘ একটা রিপোর্ট দিয়েছিল, আপনারা সকলেই জানেন জাতিসংঘের সেই রিপোর্টটির কথা, যে বাংলাদেশে আল কায়দার সেল গঠনের চেষ্টা হচ্ছে। আল কায়দা তো না, আল কায়দা যখন আল কায়দার শেষ সময়ে এশিয়া এবং পৃথিবীর অন্যান্য দেশে এরা অন্য নামে কার্যক্রম শুরু করেছিল। বাংলাদেশে করেছিল হিজবুত তাহরির, তারপরে আরো কি কি ইসলামিক দলগুলোর নাম দিয়ে তারা বাংলাদেশে এসেছিল এবং ওগুলো এখনো আছে। আর এই যখন অবস্থা, তখন আবার ওয়াশিংটন দূতাবাসে আনসারুল্লাহ বাংলা টিম, আনসারুল্লাহকে ঘিরে চলছে একটা ঘটনা। আনসারুল্লাহ বাংলা টিমে মনে হয় যেন ওয়াশিংটন দূতাবাস, বাংলাদেশের দূতাবাস ওয়াশিংটনে, ওনারা আনসারুল্লাহ বাংলা টিমকে নিয়ে খুব উজ্জীবিত। আর এই আনসারুল্লাহ বাংলা টিমই হচ্ছে যে আপনার আল কায়দার শাখা, যেটা বাংলাদেশে আছে। আনসারুল্লাহ বাংলা টিমে এটাই হচ্ছে যে বাংলাদেশে আছে। আর এগুলো নিয়ে, এইসব ঘটনা নিয়ে ওয়াশিংটনও খুব হৈ হৈ রয়ে চলছে। এবং আপনারা জানেন যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট of country reports terrorism 2023 বাংলাদেশ, এই আনসারুল্লাহ বাংলা টিমকে তারা একটি অবৈধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছেন। সেম কাজটা আবার ব্রিটেনেও করেছেন, লন্ডনেও করেছেন। এই অবস্থায় বাংলাদেশের আমাদের যে মন্ত্রী সাহেব আছেন, উনি বলে যাচ্ছেন যে এগুলো সব ভুয়া, এগুলা ওদের মস্তিষ্ক প্রসূত কথাবার্তা। জাতিসংঘের যে রিপোর্টটা বলছে যে বাংলাদেশে আল কায়দা। তো এই জাতিসংঘই যখন আজ থেকে 1.5 বছর আগে ইউনুসের টাকা খেয়ে যখন বলছিল যে 800 জন মারা গেছে এই আন্দোলনে, তখন এটা বৈধ ছিল। আবার এখন যখন জাতিসংঘকে বলা হচ্ছে যে সেই সব বই যে মরছে বলছেন আপনারা, তাদের সাক্ষী সবুত গুলো দেন, সেগুলো দিতেও রাজি হচ্ছেন না। তো ওনারা ওইদিকে রাজি হন না, ওইদিকে দিবেন না। আবার 800 মারা গেছে এরকম একটা নিউজও ওনারা করলেন, যাতে একটা রিপোর্ট দিলেন, সেটা বৈধ। সেই বৈধতা ধরে শেখ হাসিনার ফাঁসি, অন্যান্য সকলের ফাঁসি দিতেছে। কিন্তু যখন এই জাতিসংঘ বললো যে বাংলাদেশে আল কায়দার উত্থান হচ্ছে, তখন বলছেন যে এটা উর্বর মস্তিষ্কের চিন্তাধারা, মানে জাতিসংঘের উর্বর মস্তিষ্ক। তো এখন আমি বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাই যে ওরা জাতিসংঘকে সরাসরি বহিষ্কার করে দিলে পারে, বা ওই যে জাতিসংঘ তুমি কে, যেমন ইসরায়েল বলছে ওরকম বলতে পারে, কোনো সমস্যা নেই। এদিকে আমাদের রাষ্ট্রপতি তো হয়েছেন আপনার ফখরুল ইসলাম, যার বাবা চোখা ইসলাম, রাজাকার কমান্ডার, 701 নাম্বার রাজাকার পুত্র আবার এসেছেন কোথায়? বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায়, এবার আবার সেই রাজাকার পুত্র। যাক, তারপরে ইউনুসের চেয়ে ভালো, হয়তো আমি সকলে মনে করতে পারি যে ইউনুসের চেয়ে ভালো, এটা ঠিক। তো এখানে আমি কিছু কমেন্টস আপনারা ভাইয়েরা যারা কমেন্টস করেছেন, তাদের মধ্যে অনেকে অনেক রকম কমেন্টস করেছেন। এক ভাই লিখেছেন, ভাই এই ভিডিওটা দেখার পর আমার বোন আর 2 ভাগ্নির কথা মনে হলো, প্লিজ ভাই এই বিষয়ে কিছু বলিয়েন। আমি আপনার সকল লাইভ দেখি, কিন্তু কোন ভিডিওটা বা কোন বিষয় এটা আমি জানি না, সুতরাং আমি আসলে কিভাবে কি বলবো। উনি আবারও লিখেছেন, প্লিজ পায়ে ধরে 1 মিনিটের জন্য কিছু বলেন। ফরিদ ভাই, আমাদের একটা জেনারেশন কিভাবে যে নষ্ট হয়ে যাবে জানা ছিল না। আমরা এখনো শিক্ষকদের সম্মান করি, ভয় পাই, এইটা আমরা কিভাবে ফিরে পাবো। জেনারেশন নষ্ট হয়েছে না নষ্ট করা হয়েছে, সেটা হচ্ছে যে $1 মিলিয়ন কোশ্চেন। আর জেনারেশনটা কি একদিনে নষ্ট হয়েছে নাকি অনেকদিন ধরেই অবক্ষয় হয়েছে? দেখ, জেনারেশনটা নষ্ট হয়েছে অনেকদিন ধরে।
একসময় আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন দেখতাম যে নবীন বরণ, তারপরে বিদায়ী অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান হতো, সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, স্কুল কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, এলাকার পাড়ায় পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো, পাড়ায় পাড়ায় ছোটখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান এসব। তো ওগুলো বাদ দিয়ে আমরা যেদিন থেকে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা শুরু করছি, জঙ্গি উৎপাতের ব্যবস্থা শুরু করছি, যেদিন থেকে আমরা এলাকায় একটা স্কুলের জায়গায় 20টা মাদ্রাসার ব্যবস্থা করছি, সেদিন থেকেই জেনারেশন যাওয়ার পথে পড়ছে। আর এই জেনারেশন যে যাবে সেটা সেদিনই বোঝা গেছে। সুতরাং এখানে আসলে বলার কিছু নাই যে একটা জেনারেশন কালকে নষ্ট হয় না, এই জেনারেশন নষ্ট হয়েছে অনেকদিন আগে। এখন এটা আপনাদেরই ব্যাপার। এটা আরেকজন বলছেন ফরিদ ভাইয়ের লাইভে আসে না, অন্তত কিছু বলবেন, দুটা পায়ে ধরে আর ধৈর্য ধরে রাখতে পারতেছি না। এখন ফরিদ ভাই যদি না আসে, আমি তো আপনাদেরকে বললামই যে জেনারেশনটা এমনি এমনি নষ্ট হয় নাই। এক ভাই বলেছেন এত সময় হয় কেন? ভাই, ফরিদ ভাই যেখানে ছিলেন সেখানে বৈদ্যুতিক সমস্যার কারণে, দেখেন আমি লাইভ রেডি করে ফেলি সবকিছু, কারণ আমার জন্য সমস্যা না, আমার এখানে কারেন্টও যায় না, কিছু না। কিন্তু আমাদের যে অতিথিরা আসেন ওনাদের বিভিন্ন রকম সমস্যা হয়, কারণ দেশে থেকে আসেন, ইন্টারনেটের সমস্যা, সমস্যা, এইসব সমস্যার কারণে এই দেরিটুকু হয়, এটা আপনাদেরকে মেনে নিতে হবে। একজন লেগেছে, গুরু আপনার কথা শোনার জন্য অপেক্ষা থেকে গুরু শামীম ওসমান সাহেব কি বলতেছেন, আসলে কি ঘটনা ঘটে গেছে। দেখেন শামীম ওসমান সাহেব কি বলছেন বা বলবেন সেটা শামীম ওসমানের বিষয়, বা আমাদের এই যেসব নেতৃবৃন্দ এই মুহূর্তে আছেন তারাও কি বলবেন না বলবেন সেটা তাদের বিষয়। তবে আমার মনে হয় যে একমাত্র আমাদের নেত্রী, জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাকি যারা আছে তারা না তৃণমূলের কর্মী না দেশবাসী, কারোকেই কিছু সুনির্দিষ্ট কিছু বলতে পারছেন না, কারণ ওনারা কিছু জানেনই না সম্ভবত। এমনই একটা অবস্থা যে ওনারা ওই খানা পিনা করা, এক্সারসাইজ করা, জুস টুস খেয়ে ডাল টাল সে আগের মতন অবস্থানে আনা ছাড়া ওনারা আর কিছুই জানেন না। আপনার মনে হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন, অনেকে আমায় গালি দিতে পারেন, আই ডোন্ট কেয়ার, যেটা সত্য সেটাই বললাম। আমাদের যেসব নেতারা দেশ ছেড়ে পালাইছেন, যারা দেশের ভিতরে আছেন ওরা কষ্টে আছেন, তৃণমূল কর্মী কেউ পালাইতে পারে নাই। কাদের সাহেবের একটা কথা আমার খুব আজকে স্মরণ পড়ে। কাদের সাহেব কথা বলছিলেন যে শেখের বেটি শেখ হাসিনা পালায় না, আমাদের কর্মীরা পালায় না। এটা ভালো বলছিলেন। নেত্রী পালায় না, ওনাকে সসম্মানে দিয়ে আসা হয়েছিল দিল্লিতে, আর কর্মীরা পালায় নাই, সব দেশে আছে, মাটি কামড়ায়া মাটি খেয়া দেশে আছে। পালাইছে কারা? নেতারা সব। আর ওই নেতারাও এখন বিদেশে যাইয়া ভাই চাউমিন খাইতেছে, কেউ অনেক কিছুই খাইতেছে, ওনাদের মুখ চেহারা তাজা ভাব দেখেন আপনি, কোনো টেনশন নাই, কারণ ওদের কাছে পয়সা আছে। ওনারা ঠিকই পয়সা দিয়া বিশাল বিশাল বিল্ডিং ভাড়া নিয়ে আছেন, ওখানে এমন এমন নেতাদের বাড়িঘরও আছেন যেটা আপনার অকল্পনীয়, যে ওই বাড়িতে ঢুকার জন্য আপনাকে অন্তত 6টা সিকিউরিটি পাস দিয়া যাইতে হবে নেতাদের বাড়িতে ঢুকার জন্য। কলকাতাতেই আপনাদের নেতারা আছে যারা বাংলাদেশ থেকে কাজের বুয়া 3-4 জন নিয়েও আছেন, বহু বাচ্চা নিয়ে বহাল তবিয়ত আছেন। ওনাদের কোনো টেনশন নেই আপনাদের নিয়ে, আপনারা বাঁচলেন কি মরলেন সেটা নিয়েও টেনশন নেই, নেত্রী ফিরবে কি ফিরবে না সেটা নিয়ে ওনাদের টেনশন নেই। ওনারা বহাল আছেন, ওনাদের ব্যবসা বাণিজ্য, বাসের ব্যবসা, ট্রাকের ব্যবসা, পেট্রোল পাম্পের ব্যবসা, সব চলে বাংলাদেশে। বাংলাদেশের হেন কোনো ব্যবসা নেই যে ওনাদের চলে না, খুব শান্তিতে আছে। ওনাদের বাড়িতে ঢোকার আগে ওনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। প্রথম গেটে গেলে আপনার চেহারার স্ক্যান করে ওনাদের কাছে পাঠাবেন, ওনারা এখান থেকে ওকে করলে সেকেন্ড গেট পার হবেন, সেকেন্ড গেটে করলে আপনাকে একটা বারকোড দিবে, ওই যে আপনার বিভিন্ন খাবার আনলে বারকোড আছে না, চিটিং চিটিং বারকোড, ওইটাতে স্ক্যান করার পরে এরপর আপনার আবার আই কন্ট্যাক্টের স্ক্যান নিবে, নেওয়ার পরে আবার নেতাই বলবে যে হ্যাঁ একে আসতে দাও। এরপরে আপনি ওইখানে যাবেন, যাওয়ার পরে আবার গেট খুলবে, দারোয়ান বলবে আপনি কোথায় যাবেন, কার কাছে, অমুকের কাছে সাইন দেন। আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলি, স্যারের সাথে কথা বলতে, আচ্ছা দাঁড়ান আপনি 4 তলায় গেলে বলো যে আচ্ছা আপনি স্যারের কাছে আসছেন, স্যার 4 তলায় না, স্যার 2 তলায় আছে।